তো হোমিজ এই ইপির শুরুতে আমরা দেখতে পাই হুলিং এবং কিনমো স্নোফল দিয়ে খেলা করছে। ঠিক তখনই প্রিন্সেস ইউজির ওখানে এন্ট্রি হয়। প্রিন্সেস ইউজি আসতেই তো তাদের উপর ড্রাগন দিয়ে স্নোফলস অ্যাটাক করা শুরু করে দেয়। প্রিন্সেস ইউজি যখনই শোনে কিনমো নিউ ইয়ারে বাড়ি ফিরে যাবে তো প্রিন্সেস ইউজি কিছুটা অন্যমনস্ক হয়ে যায়। কিনমো এখানে তার হেভেলিয়ান জেন মাস্টার টেকনিক ইউজ করে প্রিন্সেস ইউজির উপর স্নোবলস দিয়ে আক্রমণ করে দেয়। প্রিন্সেস ইউজি তো অন্যমনস্ক ছিল, যে কারণে সে বরফের নিচে চাপা পড়ে যায়। এটা দেখে কিনমো দ্রুত যায় ইউজিকে বরফের নিচ থেকে বের করে আনে। প্রিন্সেস ইউজি কিনমোকে বলে থাকছেন, সত্যি কি তুমি এখান থেকে চলে যাবে? কিনমো রোমান্টিক আন্দাজে ইউজির চুল থেকে বরফ সরাতে থাকে। ঠিক তখনই তাদের মাঝখানে বাধা হয়ে দাঁড়ায় হুলিং এসে বলতে থাকছেন, ইয়ং মাস্টার আপনার ফিলিংস এর উপর কন্ট্রোল করুন, দেখেন আপনার সাথে কে দেখা করতে এসেছে। তখনই আমরা দেখতে পাই যে হেভেলি অ্যাডভাইজারের সার্ভেন্ট ওখানে চলে এসেছে। সে তো তার অ্যাডভাইজারের ধারের টাকা কিনমোকে ফিরিয়ে দেয়। এম্পারার এবার অ্যাডভাইজারকে 10,000 গোল্ড কয়েনের পাশাপাশি 600-রও বেশি প্রিন্সেসের ছবি পাঠিয়েছিল। কিন্তু অ্যাডভাইজারের মনে তো আগে থেকে অন্য কেউ ছিল, যে কিনা আমাদের সেলফ ডিপার্টমেন্টের কমিশনার। আমাদের অ্যাডভাইজার তার সামনে যে তার অনুভূতি প্রকাশ করেছে এবং পরের দিনই তাদের বিয়ে হয়ে গেছে। তারা তো হানিমুন ব্রেক নিয়ে তারা মাউন্টেনের উপর ঘুরতে চলে গেছে। কিনমো এখানে ভাবতে থাকে যে অ্যাডভাইজারের কোন মেয়ে পছন্দ ছিল। প্রিন্সেস বলতে থাকছেন, কেননা তুমি একটু আন্দাজ করো, আমি তোমাকে একটা ক্লু দিছি। একবার তুমি ডাজিয়ান কান্ট্রিতে তুমি তার জীবন বাঁচিয়েছিলে, ওই যে যখন কক্স ইমর্টালস একটা আক্রমণ করেছিল সেই সময়, এবং সে আমার একজন ভালো বন্ধু। এটা শুনতে তো কিনমোর মনে পড়ে যায় এখানে তো সানিয়ানের কথাই বলা হচ্ছে। এখানে কিনমো যত বেশি অবাক ছিল, প্রিন্সেস ইউজি তত বেশি খুশি ছিল। ইউজি এখানে বলতে থাকছেন, অ্যাডভাইজারের যখন যা কিছু প্রয়োজন হতো সানিয়ান সবকিছুই প্রোভাইড করতো, এবং সানিয়ান তো তার অনেক বেশি খেয়াল রাখতো। যখন অ্যাডভাইজার ইনজার্ড ছিল তখনই সানিয়ান একাই ডাসোর দিকে রওনা দেয়, যাতে অ্যাডভাইজারের জন্য রিয়ার সব কালেক্ট করে অ্যাডভাইজারকে হিল করা যায়। তখনই তো আমার বুঝে নেওয়া উচিত ছিল যে এদের দুইজনের ভিতরে কিছু না কিছু রয়েছে। এখানে কিনমো অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে, কারণ অ্যান্ডকামে তো 10 দিনে কন্টিনিউ বরফ পড়তেই আছে। চেইন শিফট হয়ে আমরা একটা ফ্লাইং ক্রেস্টকে দেখতে পাই, যেটা কিনা কিনমোর বন্ধু লিয়ানের ছিল। আর কর্মচারী তাকে বলতে থাকলেন, বক্স এখানে তো কন্টিনিউ বরফ পড়তেই আছে, আমি তো এই সিটিতে কখনো বরফ পড়ার কথা শুনিনি। এখানে তো লিয়ানও অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে, ক্যারেঞ্জের স্পিরিট বাড়াও, আমি আগে যে চেক করতে থাকি। অন্যদিকে অ্যানকামের কোর্টে বেল বাজতে থাকে, আর এই বেল তখনই বেজে ওঠে যখনই কোনো ইমার্জেন্সি পরিস্থিতি হয়। অন্যদিকে আমরা ফ্লাইং ক্যারেজওয়ালা লিয়ানকে দেখতে পাই, সে দেখছে যে চারিদিকে বরফ আর বরফ। হেভেলি ইন অ্যান্ড আই অ্যাক্টিভেট করে দেয়, কিন্তু সে দেখতে পায় যে যত দূরে তার নজর যাচ্ছে তত দূরে বরফ আর বরফ। এই সিন এখানে কাট হয়ে আমরা গ্রেট স্কুল থান্ডারসাইডকে দেখতে পাই। এখানে তো ঝলমলে সূর্যের আলো। এবার আমাদের মাস্টার রোলাই বলতে থাকছেন, হেভেলি ডেমন সেক্ট তো খারাপ কাজের সমস্ত লিমিট ক্রস করে ফেলেছে, তাদের পাপ পরিপূর্ণ হয়ে গেছে। অ্যানকাম জোর করে এই দুনিয়া পরিবর্তন করার চেষ্টা করেছে। এই দুনিয়ায় হাজারো বছরের পুরোনো নিয়মকে তারা পায়ের নিচে পিষে ফেলেছে। তারা ভুলে গেছে হেভেনকে চ্যালেঞ্জ করবে, হেভেন্স তাদেরকে ইলিমিনেট করে দেবে। আমি তো জানতাম একদিন না একদিন হেভেন্স তাদের শাস্তি দেবে, ডিভাইন পানিশমেন্ট আসছে। এই সিন এখানে কাট হয়ে আমরা অ্যানকামের কোর্টের সিন দেখতে পাই। তারা যেন কারোর অপেক্ষা করছে। ঠিক তখনই একটা সার্ভেন্ট এসে বলতে থাকছেন, অ্যাডভাইজার রিকোয়েস্ট করেছে সে এবার আসতে পারবে না, এবার সে তার বন্ধুদের সাথে দেখা করতে যাবে, যে কারণে সে অলরেডি ক্যাপিটালের বাইরে চলে গেছে। কিংবা মনে বলতে থাকছেন, এখানে তো অ্যাডভাইজার এবং ক্রাউন প্রিন্স একসাথে দুইজনই অনুপস্থিত, মনে হয় তো বড় কিছু হতে চলেছে। তখনই এম্পারার বলতে থাকছেন, অ্যানকামে 10 দিনের ভিতরে কেউ সূর্যের মুখ দেখেনি। ইস্টার্ন রেশনে সানরাইজ, ইস্টার্ন রেশনে মিসরি পাস পর্যন্ত শুধু বরফ আর বরফ। তাই মেঘ যেন অ্যানকামকে ঢেকে রেখেছে। ওখানে একজন অফিসিয়াল বলতে থাকছেন, আমাদের অ্যানকামে যত ফসল ছিল সবকিছু নষ্ট হয়ে গেছে। মানুষ নিজেদেরকে গরম রাখার জন্য জঙ্গলের গাছ কেটে ফেলছে। এইভাবে যদি চলতে থাকে তাহলে তো পুরো জঙ্গল যেন সাফ হয়ে যাচ্ছে। এইভাবে যদি চলতে থাকে তাহলে তো ন্যাচারাল ডিজাস্টার চলে আসবে। জেনারেল এসে বলতে থাকছেন, যুদ্ধের কারণে তো সাউথের খাবারের সংকট দেখা দিয়েছে। আপনি অ্যানকামে শান্তি প্রতিষ্ঠা করেছেন, কিন্তু এইভাবে যদি চলতে থাকে তাহলে তো অ্যানকামে আরেকবার বিদ্রোহ হয়ে যাবে। আমরা যদি এই মেঘকে সরাতে পারি তাহলে হয়তো বা আবার সূর্যের আলো দেখা পাবো। ওখানে আরেকজন অফ করার জন্য নিজস্ব একটা নিয়ম রয়েছে। হেভেন্স নিজে একটা প্রকৃতির নিয়ম চালু করেছিল, যেটা আমরা 1000 বছর ধরে ফলো করে আসছি, কিন্তু আমাদের অ্যাডভাইজার রিফর্মের নামে হেভেন্সের অর্ডারকে অমান্য করেছে। এ কারণে হেভেন্স অনেক বেশি ক্ষেপে আছে। অ্যাডভাইজার না এখানে কমন লোক
সাফার করছে। এটা শুনে এম্পারার রেগে যেয়ে বলতে থাকছেন যে অ্যাডভাইজারের বিরুদ্ধে আঙ্গুল ওঠাবে সে আমার বিরুদ্ধে আঙ্গুল ওঠাবে, কারণ অ্যাডভাইজার আমার কাছ থেকে অনুমতি নিয়ে রিফার্ম করেছিল। এম্পারার তার সিপাহীদেরকে হুকুম দিলে তার গলা কাটার জন্য। এম্পারার বলতে থাকছেন আমি তোমাদের কাছে সমাধান চাইছি, নাকি এমন ভাবে তোমরা সাধারণ মানুষের ভিতরে ভয় সৃষ্টি করবে। প্রিন্সেস যদি রাগ হয় তাহলে আমাদের সবার প্রতি রাগ হয়েছে, নাকি কেবল অ্যাডভাইজারের উপর। কিনো এবার এম্পারারের সামনে কথা বলতে চলে যায়, কেননা আমরা এই মেঘকে সরিয়ে ফেলি। আমরা স্পিরিট ভেসেল রিফাইন করে ওটের মতন ট্রেজারে পরিণত করতে হবে। তারপরে আমরা এই বডে কিলাও সমস্ত মেঘকে জড়ো করব। মানে কিনমো এখানে কিছু ফার্নেস বানাতে চাই, তার ভিতরে এই মেঘগুলো ভরে ফেলবে। আমরা যখনই চাইবো আমরা বৃষ্টি আনতে পারবো। আর যদি আমরা যুদ্ধে এই মেঘের ব্যবহার করি তাহলে আমাদের শত্রুর উপর আমরা যখনই চাইবো স্নোফলস দিয়ে এটা করতে পারবো, কিংবা তাদের উপর বৃষ্টি ফেলাতে পারবো। যদিও এই মেঘ আমাদের জন্য অভিশাপ, কিন্তু আমরা এটা সঠিকভাবে ব্যবহার করে আমরা এটা আশীর্বাদে বদলে দিতে পারি। এম্পারার তো কিনমোর এই আইডিয়া শুনে কিনমোর অনেক প্রশংসা করতে থাকে। এম্পারার বলতে থাকছেন আমাদের কাছে তো অত বেশি ওয়ারিয়র নেই, যারা ফ্রি কাল্টিভেটর আছে তারা তো আমাদের সাথে কাজ করবে না, তারা নিজেরাই নিজের মর্জির মালিক। তারও একটা সলিউশন বের করে ফেলে। সে বলতে থাকছেন কেননা আপনি নিজেই আমাদেরকে লিড করুন। আমরা ছোট এলাকায় বরফ থামিয়ে সেখানে কিছু কাল্টিভেটরের সাথে যোগ দিয়ে আমরা এখানকার বরফ বিল করে ফেলবো, পরে আবার চাষবাস শুরু করা হবে। আপনি যদি নিজেই আমাদের সাথে থাকেন তাহলে ওই কাল্টিভেটররাও আপনার সাথে যোগ দিবে। আমরা ভাববে যে এই দুনিয়াকে বাঁচানোর জন্য আমাদের সম্রাট নিজেই আমাদেরকে সাহায্য করছে, যে কারণে আমরাও পিছু হাঁটবো না। এভাবে তাদের ভিতরে ইউনিটি তৈরি হয়ে আমাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে। একেই বলা হয় রে অফ সেন্ট। মানে একজন অফিসিয়াল বলতে থাকছেন কিনমোর কথা শুনবে না, কারণ সে তার হেভেলি ডেমনস্ট্রেটের ভাবনা আমাদের কোর্টে ফেলাতে চাচ্ছে। এইভাবে হেভেলি ডেমনস্ট্রেটকে তো ফেমাস করে দেবে। ধীরে ধীরে আমাদের যত অফিসিয়াল আছে হেভেলি ডেমনস্ট্রেটে তারা জয়েন হবে। এদিন বেশি দূরে নাই, আনকামে আপনার রাজত্ব নয় হেভেলি ডেমনস্ট্রেটের রাজত্ব হবে। এ তো একজন গাদার, একে এখানে এক্সিকিউট করেন। এটা শুনে তো কোর্টের মেম্বাররা আলোচনা করতে থাকে। মাস্টার বাসেনজি বলতে থাকে তোমরা তো সবসময় কিনমোর পিছনে উঠে পড়ে লাগো। কিনমো এবার আমাদেরকে একটা সমাধান দিয়েছে, কিন্তু তোমরা তো কিনমোকেই দোষারোপ করছো। তোমরা কেবল একটা কাজই করতে পারো, কারোর উপর দোষারোপ আরোপ করে তাকে এক্সিকিউট করানো। এটা শুনে ও অফিসিয়াল বলতে থাকছেন আমরা তো সবাই জানি কিনমো হেভেলি ডেমনস্ট্রেটের লিডার, তাদের ডেমনিক ভাবনা তো সিনিয়র বাসেনজিকেও কবজায় নিয়ে নিয়েছে। এটা শুনে তো এম্পারার আরো বেশি রেগে যায়। সে বলতে থাকছেন কিনমো আমাদেরকে একটা সলিউশন দিয়েছে, আর তুমি কিনা কিনমোর উপর আঙ্গুল উঠাচ্ছ। থেকে তুমি আর আমাদের কোর্টের মেম্বার না, আজ থেকে তোমার সমস্ত অফিসিয়াল র্যাঙ্কিং কেড়ে নেওয়া হলো। তাতে এম্পারার তার জেনারেলকে হুকুম দেয় যে এই ক্যাটাস্ট্রফির পিছনে কারণ কি সেটা খুঁজে বের করো। আর 3 ডিপার্টমেন্টের ওয়ারিয়রদেরকে হুকুম দেয় যে তোমরা আমার সাথে সাহায্য করো। কিনমো এখানে বলতে থাকছেন আমার কাছে কিছু চেনাশোনা ওয়ারিয়র আছে, তারা আপনার এই কাজে সাহায্য করবে। এম্পারার তার জন্য হ্যাঁ বলে দেয়। ইয়ুক ভাই এখানে মনে মনে বলতে চাচ্ছেন অ্যাডভাইজারের না থাকার সুযোগে কিনমো তার হেভেলি ডেমনস্ট্রেটের কিছু ওয়ারিয়র এখানে আনতে চাই। আমি তো তার বিরুদ্ধে ভাবতে পারবো না, কারণ কিছুদিন আগে কিনমো আমাকে তোর করে হেভেলি কিং বানিয়ে দিয়েছে। কি জানি দ্রুত যদি অ্যাডভাইজার ফিরে না আসে তাহলে হতে পারে যে আমাদের এম্পারারকেও হতে পারে তাকে হেভেলি কিং এর পজিশন দিয়ে দেয়। এই বাচ্চা অনেক বেশি চালাক। অন্যদিকে আমরা ডাউস সেক্টর একটা সিনারিকে দেখতে পাই, যেখানে কিনা তার মাস্টার তার ডিসাইপলকে বলতে থাকে যে ইয়ানকামে এম্পারার তো 1 নম্বরের বোকা। সে অজান্তে কিনমোর হেভেলি ডেমনস্ট্রেটের বিচার দ্বারা ফলো করছে। ভাবতে পারছে না কিনমো আগে যে ইয়ানকামের সব থেকে বড় বিপদ হয়ে দাঁড়াবে। এখানে লিংশাও তার মাস্টারের কথা বুঝতে পারে না। মাস্টার তাকে বোঝাতে থাকে যে ডাও সবসময় প্রকৃতিকে ফলো করে। ডাও সেক্টরের মানুষরা ম্যাথমেটিক্স এবং প্রিন্সিপাল ইউজ করে। প্রিন্সিপাল মানে নীতি। এই ন্যাচারাল ওয়ার্ল্ডকে বোঝার চেষ্টা করি। দুনিয়া কিভাবে কাজ করে সেটা আমরা অবজার্ভ করতে পারি। এখানে প্রকৃতির একটা নিয়ম প্রতিষ্ঠিত আছে। ফুল ফোটা একটা প্রকৃতির নিয়ম, এবং আজ থেকে পাতা ঝরে যাওয়া এটাও। সমাজের সমস্ত মানুষ সমান না। এখানে ধনী এবং গরিবের ব্যালেন্স টিচিং এ এতটাই ইমপ্রেসিভ যে সে ইয়ানকামে রিফর্ম করা শুরু করে দিয়েছে। তার এই ভাবনা ইয়ানকামকে একদিন ধ্বংস করে দেবে। এই দুনিয়া আগেও অনেক বেশি ক্যালামিটি এসেছে, এবারকার ক্যালামিটি মনে হয় তো ইয়ানকামকে ধ্বংস করে দেবে। এর জন্য দায়ী 2 জন, এক তো অ্যাডভাইজার, অন্যজন এম্পারার ইয়ানফেং। এর কর্মফল কেন সাধারণ মানুষ ভোগ করবে? যাও আমাদের সমস্ত ডিসাইপল নিয়ে সাধারণ মানুষকে সাহায্য করো, নিজেদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করো এই ডিজাস্টারের জন্য একটা মানুষও মারা না যায়। এই সিন এখানে কাট হয়ে আমরা লিটল জেট হেভেলি সেলেস্টিয়াল র্যাঙ্কে দেখতে পাই। এটা সেই দিন আজ যেটা কিনা মেঘের উপরে সেট আপ করা হয়েছে। এখানে ইমমর্টালরা থাকে। অ্যাডভাইজার তার ওয়াইফ সানিয়ানের সাথে এখানে চলে এসেছে। তখন
ওখানে তাদের সামনে লিটল জেড হেভেন্স এর একটা মাস্টার তাদের সামনে অ্যাপিয়ার হয়। সে ইমর্টাল অ্যাডভাইজারকে স্বাগতম জানায়। তো অ্যাডভাইজার তাকে রেসপেক্ট দিয়ে বলতে থাকছেন, আমি অ্যানকামের জুনিয়র, আপনাদেরকে এক্সপেক্ট দেওয়ার জন্য এখানে এসেছি। মানে আমি গড কথাটা অনেকবার এড়াই চলার চেষ্টা করেছি, কিন্তু এই সিরিজের নামই তো টেলস অফ হান্টিং গড। এটা তোমরা একটা কাহিনী হিসাবে ধরে নিবা, কিন্তু তোমরা যেন এটা বিশ্বাস করে নিবা না। বাস্তবে কিন্তু এইসব কোনো কিছু এক্সিস্ট করে না। এটা তো কেবল কল্পনার উপর ভিত্তি করে মানুষের লেখা একটা উপন্যাস মাত্র। ওই ইমর্টাল বলতে থাকে যে আমাদের লিটল গড হেভেন্সে কোনো গড থাকে না, কিন্তু এখানে কেবল আমরা ইমর্টাল থাকি। আমরা এই দুনিয়ার কোনো বিষয় ইন্টারফেয়ার করি না। আমাদের কেবল একটাই কাজ, এখানে হওয়া সমস্ত কিছু রেকর্ড করা। সে আরো বলতে থাকছেন ইমর্টাল তো একজন মানুষ আর গড হলো ডিভাইন। অ্যাডভাইজার বলতে থাকছেন তার মানে মানুষ কোনোদিন গড হতে পারবে না, সে ইমর্টাল হতে পারবে। ওই ইমর্টাল অ্যাডভাইজারকে জিজ্ঞাসা করতে থাকছেন আপনি কোনোদিন ডিভাইন ব্রিজে গিয়েছিলেন, ওখানে থাকা ইমর্টাল ইন হাউস দেখতে পেয়েছেন? তো অ্যাডভাইজার বলতে থাকছেন এই ব্রিজ যে পার করতে পারবে সে একজন গড হয়ে যাবে। অ্যাডভাইজার বলতে থাকছেন আপনার এই লিটল জেড হেভেন এর সমস্ত হিস্টোরি রেকর্ড করা হয়, এ কারণে আমি এখানে ভিজিট করছি। আপনার কাছে কি এ ব্যাপারে কোনো ইনফরমেশন আছে? ব্রিজকে রিপেয়ার করা যাবে? তো উত্তর এসে বলতে থাকছেন হ্যাঁ, এটা রিপেয়ার করা যাবে, কিন্তু আমাদের লিটল জেড হেভেন্স এটা ফেল হয়ে গেছে। আমরা তো কখনো গড হতে পারবো না, কিন্তু আমরা ইমর্টাল হতে পারবো। এ কারণে আমরা এখানে আমাদেরকে সিকিউর করে নিয়েছি। আমরা তো নিজেদেরকে ইমর্টাল বলি, কিন্তু সময় আসার পরে আমরা নিজেরাও মারা যাই। এখানে তো নামে ইমর্টাল, মৃত্যুই সব থেকে বড় সত্য, কেউ এর থেকে বাঁচতে পারবে না। যদি হিস্টোরির কথা বলা যায় তাহলে এ দুনিয়ায় 500 বছর পরে একটা সেন্ট অ্যাপিয়ার হয়। মেইন নোবেল পড়ে যতদূর পর্যন্ত জানতে পেরেছি এই কথা ঠিক হতে পারে আবার মিথ্যেও হতে পারে। এর আগের সেন্ট ছিল আমাদের ভিলেজ চিফ, আর ভিলেজ চিফ যখন এই ইমর্টাল ব্রিজ যখন রিপেয়ার করতে গিয়েছিল তখন দুইটা গটের সাথে ভিলেজ চিফের ফাইট হয়। ভিলেজ চিফ তো তাদেরকে একাই হারিয়ে দেয়, কিন্তু তার ভিলেজ চিফ গ্রেট ডাসুতেই রয়েছে। ভিলেজ চিফ তার ইনহেরিটেন্স কিনমুকে দিয়ে দেয়। কিনমুই হবে পরবর্তী সেন্ট বা হিউম্যান এম্পায়ার, যারা কিনা ডেমন্স এবং গডস এর হাত থেকে মানুষদেরকে রক্ষা করে। গল্পে ফেরা যায়। ওই এল্ডার আরো বলতে থাকে কি এবারকার সেন্ট কি করে কি এই ডিভাইন ব্রিজ রিপেয়ার করতে পারবে। এরপরে আমরা গ্রেট থান্ডার স্কুলকে দেখতে পাই, যেখানে কিনা অ্যানকামের বিষয়ে চর্চা করা হচ্ছে। মাস্টার রুলাই তাদেরকে বলতে থাকছেন এই মেঘ তো অনেক বেশি বিশাল, কিন্তু এটা অ্যানকামকে ধ্বংস করতে পারবে না। আমার মনে হয় এটা হেভেন্সের পক্ষ থেকে অ্যানকামের উদ্দেশ্যে কেবল একটা ওয়ার্নিং। আমরা আগেও এমন সেলেস্টিয়াল অ্যাটাক দেখতে পেয়েছি। এটা শুনে তো সবাই অবাক হয়ে যায়। তাই তার জুনিয়রকে বলতে থাকছেন সরো এম্পায়ারের ইতিহাসকে রিভিল করো। এটা শুনতে তার জুনিয়র একটা লোটাসের মাধ্যমে ওই হিস্টোরি রিভিল করে দেয়। এখানে বলা হয়েছে সাল 2420 সরো এম্পায়ার সেখানকার রাজা ছিল। সেখানে বলা হয় সেখানে 30 দিন একটানা স্নোবল পড়েছিল, যার আলোকে ব্লক করে দেওয়া হয়। সার্ভাইভ করার জন্য একে অপরকে মারতে থাকে। এই সময় সরো এম্পায়ার ড্রাগন এবং গডদেরকে হুকুম দিতে থাকে যাও এবং এই মেঘকে সরিয়ে ফেলো। ড্রাগন কিং এবং গডস মিলে তাদেরকে সাহায্য করে। যখনই মেঘকে সরানো হয় তখন হেভেন্স থেকে বড় বড় আগুনের গোলা পড়তে থাকে। পুরো এলাকা জ্বলে ছাই হয়ে যায়, নদী এবং সবকিছু শুকিয়ে যায় এবং খারাপ প্রকাট হয়। তার পরের বছরে সূর্য সেখান থেকে গায়েব হয়ে যায়, চাঁদও আলো দিতে বারণ করে দেয়। এভাবে সরো এম্পায়ারের পতন ঘটে যায়। সে একটা ডিভাইন কিংডমের রাজা ছিল, কিনা আজকে গ্রেট ডাসু নামে চেনা যায়। এটাই হলো কিনমুর ঘর, আর কিনমু তো এখানেই বড় হয়েছে। এটাই আসল কারণ যে ডাসুতে অন্ধকার। রুলাই বলতে থাকছেন ডাসুতে যে হাল হয়েছে অ্যানকামের সাথে এমনটাও হতে পারে। এটা শুনে তারা বলতে থাকছেন এম্পায়ারকে বোঝা উচিত এই রিপাম এখানেই থামিয়ে দেখ, না হলে এরপরে পরবর্তী ডাসুই হবে অ্যানকাম। যদি অ্যাডভাইজারের পজিশন তার কাছ থেকে কেড়ে নিয়ে যদি রিপাম বন্ধ করে দেয় তাহলে হতে পারে হেভেন্স তাদেরকে মাফ করে দিবে। ওখানে একটা মঙ্ক এসে বলতে থাকছেন অ্যানকামের ক্রাউন প্রিন্স আপনার সাথে সাক্ষাৎ করতে চাই। এটা শুনে তো সবাই অনেকটা অবাক হয়ে যায়। নেক্সট এপিসোড। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই ফ্লাইং ক্যারেজের মাস্টার লিয়ান কিনমোর সাথে দেখা করতে আসে এবং বলতে থাকছেন তুমি আমাকে একটা শিপ বানিয়ে দেওয়ার কথা বলেছিলে, আমি সমস্ত ম্যাটেরিয়াল নিয়ে এসেছি। কিনমো বলে তুমি সময় মতন সেটা পেয়ে যাবে। ওখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা ফোর্জিং এলাকা দেখতে পাই, যেখানে কিনা হেভেনলি ডেমন সেক্টর অরিয়াররা ফোর্জিং কাজ শুরু করে দিয়েছে। অন্যদিকে কিনমো তার দুই গার্ডিয়ানের সাথে দেখা করতে চলে যায়। তাদেরকে বলতে থাকছেন আমাদের হেভেনলি ডেমন সেক্টর যত অরিয়ার আছে তারা জন্য সাধারণ মানুষদেরকে সাহায্য করে, যার জন্য তারা রাজি হয়ে যায়। এনকামনেশন আমাদের রিফ্লেকশন। কিনমো বলতে থাকছেন অ্যানকাম আমাদের হেভেনলি ডেমন সেক্টর রিফ্লেকশন। দুর্নীতিবাজ অফিসাররা তো নিজের স্বার্থ দেখে, তারা তো কমন মানুষদেরকে নিয়ে চিন্তা করে না। তারা যে কোনো সময় আমাদের বিরুদ্ধে যেতে পারে, যে কারণে তোমরা সবসময় কেয়ারফুল থাকবে। অন্যদিকে লিয়ান ধৈর্য হারা ওই সেম্পারেজ পোলের কামরায় চলে যায়, যেখানে শিফটের ফোর্জিং কাজ করা হচ্ছিল। সে লুকে লুকে সেখানে চলে যায়। কিনমো তাকে ধরে ফেলে। তারপরে আর কি তাকেও কিনমো হেভেনলি ডেমন সেক্টর অংশ বানিয়ে নেয়। কিনমোর পরিচয় যেই জেনে যায় তাকে কিনমো হেভেনলি ডেমন সেক্টর ওয়ারিয়র বানিয়ে দেয়। হোলিং তো এইসব দেখে মুস্কি হাসতে থাকে। লিয়ান বলতে থাকে যে আমি তো এখন থেকে অলরেডি হেভেনলি ডেমন সেক্টর
সেক্টরের মেম্বার হয়ে গেছি, আজ থেকে তুমি আমাদের ব্যান্ডেড হলের মেম্বার। এর ভিতরে তুমি কোন শিপটা আমাকে দিবে? তো কিনমো তাকে একটা বড় শিপ দেখায়, তার পাশে ছোট শিপ কিনমো তার উপর চড়ে খুলতে বাধা দেয় এবং বলে থাকছেন তুমি যদি এটা খুলে ফেলো তাহলে তুমি সেখানেই মারা যাবে। এই সিন কাট হয়ে আমরা ক্রাউন প্রিন্সকে দেখতে পাই। প্রিন্স এবং রুলাইয়ের ভিতরে কি আলোচনা হয় সেটা আমাদেরকে দেখানো হয় না। অন্যদিকে আমরা ওই 3 মনস্টারকে দেখতে পাই যারা কিনা ক্রাউন প্রিন্সের প্রশংসা করছে। তারা বলতে থাকে যে তারা প্ল্যানিং করছে কিভাবে এম্পারারকে সরিয়ে ক্রাউন প্রিন্সকে পরবর্তী এম্পারার বানানো যায়। তারা আরো বলতে থাকছেন দ্রুত রাইজের সেক্টর এবং ডেমনিক সেক্টরের ভিতরে ভয়ঙ্কর একটা যুদ্ধ হবে। কিন্তু আমার হেভেলি ডেমন সেক্টর নিয়ে অতটা চিন্তা হয় না, কারণ হেভেলি ডেমন সেক্টর লিডার কিনমো সে তো 5 এলিমেলি র্যাঙ্কের কাল্টিভেটার। হেভেলি ডেমন সেক্টর ধ্বংস করা তো কোনো ব্যাপারই না। এইসব কথা একটা মঙ্ক শুনে নেয়। অন্যদিকে আমরা অ্যাডভাইজারকে দেখতে পাই যে কিনা স্টোরি রেকর্ড চেক করতে থাকে। এখানে অ্যাডভাইজার বলতে থাকছেন এখানে তো কাইহোয়া সেক্টর অনেক বেশি নাম এসেছে, কাইহোয়া কিংডম সম্পর্কে তো আমি তো কিছুই জানি না। যেটা শুনে ওই ইমমর্টাল বলতে থাকে যে এনশন টাইমে যে কিংডমকে কাইহোয়ান সিটি নামে জানা যায়, আজকের টাইমে সেটা ডাসু নামে পরিচিত। এনশন টাইমে ডিভাইন বিনিসকে রিকানেক্ট করার জন্য একটা সেট প্রতিষ্ঠা করা হয় যার নাম কিনা কাইহোয়ান। সবকিছু দেখে আপার রঙের গড গ্রেট ক্যাটাস্ট্রফি রিলিজ করে দেয়। এটা করতে ওই গ্লোরিয়াস কিংডম পুরো মাটির সাথে মিশে যায়। এটা শুনে অ্যাডভাইজার বলতে থাকতেন তারা যদি রিকানেক্ট করতে পারতো তাহলে তাদেরকে গড বানার সুযোগ হতো। এটা শুনে সে বলতে থাকে পৌঁছে গেছে। এমনটা বলা হয় তাদেরকে তো কেয়ারফিসিটিতে আটকে রাখা হয়েছে। কেয়ারফিসিটি কোথায় এটা তো ডাসুর কেউই জানে না। কিনমো কিন্তু কেয়ারফিসিটি থেকে বিলং করে, তোমাদের যদি মনে থাকে। হেভেন্সের কোনো দেবতা চায় না যেন কেউ কেয়ারফিসিটি যেন খুঁজে না পায়। দিন কাট হয়ে আমরা হেভেলি ডেমন সেক্টরে কিছু ওয়ারিয়ারদেরকে দেখতে পাই যারা কিনা কমন মানুষদেরকে বাঁচানোর চেষ্টা করে। বলতে থাকছেন তাদেরকে বলে দাও যে এমন কোনো জায়গা নেই যেখানে বরফ পড়েনি এনকামের ভিতরে। তোর হেভেলি ডেমন সেক্টর ওয়ারিয়ার বলতে থাকে যে তারা বিশ্বাস করে তারা যদি আগে যায় তাহলে তারা একটা সেফ প্লেস পেতে পারে। যদি আমরা তাদেরকে সত্যি বলে দিই তাহলে তাদের মন ভেঙে যাবে এবং তাদেরকে বাঁচার কোনো আশা থাকবে না। এসব শুনে তো কিনমো অনেকটা ইমোশনাল হয়ে যায়। এ কারণে কিনমো তাদের জন্য রান্না করে দেয়। তাদেরকে এমনকি গরম কাপড়ও প্রোভাইড করা হয়। হুলিং তো হিসাব কিতাব বিজি রয়েছে। ডিউটিয়ান বলতে থাকে এটা তো শুধু হেভেন্সের একটা তাণ্ডব, তো গডসের পক্ষ থেকে কেবল একটা ওয়ার্নিং। কিনমো এখানে অবাক হওয়ার সাথে সাথে কিনমোর ওই ডাসোতে ওই গ্রেড 2টা আর্টিফ্যাক্টের কথাও মনে পড়ে যায়। তাদের কাজ হলো আমার গ্র্যান্ডফাদার বলেছিল অন্ধকারের ডাসুর বাইরে যেও না। হেভেন্সের দেবতারা ডাসুকে তো অ্যাভেন্ডার করে রেখেছে আর এটা নাকি কেবল ওয়ার্নিং। যদি এটা ওয়ার্নিং হয়ে থাকে তাহলে তাদের তাণ্ডব কি হবে? এই সোনোফলসের কারণে অনেক সাধারণ মানুষ মারা গেছে। এইসব ভেবে তো কিনমো অনেক বেশি রেগে যায়। গডস এবং ডেমন ইমমর্টাল মানে অমর, তারা কখনো মারা যায় না। তার মানে তারা সবসময় মানুষদেরকে সারপ্রাইজ করতে থাকবে। কিনমোর সিদ্ধান্ত নেই এই সবকিছু উত্তর জানার জন্য সে ডাসোতে তার গ্র্যান্ডফাদারের কাছে জিজ্ঞাসা করবে, যে কারণে কিনমো তার ফ্লাইং ক্যারেজ নিয়ে ডাসোর উদ্দেশ্যে রওনা দেয়। ওদিকে অ্যাডভাইজার তো কাইহোয়া কিংডম নিয়ে অনেক বেশি চিন্তিত। ওখানকার ইমমর্টাল অ্যাডভাইজারকে বলে থাকে যে কাইহোয়া শেখ ধ্বংস করছিল যেমনটা বর্তমানে এভাবে প্রস্তুত। এই অ্যাডভাইজারকে বলতে চাইছেন আপনার উদ্দেশ্য নেই। সেই অ্যাডভাইজারকে বলতে চাইছেন আপনি অ্যাভেন্সের রুলসকে ফলো করার বদলে আপনি আলাদা একটা রাস্তা বানিয়েছেন। যদিও আপনার উদ্দেশ্য নেক, তারপরেও এটা হ্যাভেন্সের বিরুদ্ধে। আপনি যদি এইভাবে চলতে থাকেন তাহলে ডাসুর মতন অ্যানকামেরও অবস্থা হবে। যে ক্যাটাস্ট্রফি ডাসুকে ফল করেছে সেটা অ্যানকামকেও ফল করবে। এটা বলে ওই এল্ডার ওখান থেকে চলে যায়। এখানে সানিয়ান সন্দেহ করছে শাও ইজি এই সবকিছু ইনভেস্টিগেশন করেছিল, সে হয়তো বা কাইফান সিটির একজন ডিসেন্ডেন্ট। অ্যাডভাইজার বলতে পারে হতে পারে, ইতিহাসে একটা আয়না স্বরূপ। এটা কাইহন কিংডমের সাথে হয়েছে সেটা হয়তো ভবিষ্যতে অ্যানকামের সাথেও হতে পারে। অ্যান্ড ফর দ্য ফার্স্ট টাইম অ্যাডভাইজার এখানে অনেক বেশি চিন্তিত। যদিও অ্যাডভাইজার সবকিছু ভালোর জন্যই করেছিল, কিন্তু এখন তো তাদের অস্তিত্বের উপরেই প্রশ্ন উঠে গেছে। অন্যদিকে আমরা কিনমোর ফ্লাইং ক্যারেজকে দেখতে পাই যেখানে কিনা হুলিং এবং ড্রাগন কিং অনেক বেশি স্ট্রাগল করছে। কিং বলতে থাকছেন আমরা তো আমাদের পিকের উপর পৌঁছে গেছি, তারপরে আমরা এই ক্লাউড এখনো পার করতে পারিনি। কিংবা তাদেরকে ধৈর্য রাখতে বলে। যখনই তারা অ্যানকামের বর্ডার পার করে তখনই তারা সূর্যের আলো দেখতে পায়। এখানে আসার পরে কিনমো তো অনেক বেশি খুশি ছিল, কিন্তু কিনমো কিছু একটা অনুভব করে। কিনমো তার ক্যারেজের স্পিড বাড়িয়ে দেয়। এখানে জানান তার পাইথনের উপর চড়ে কিনমোর পিছু নিচ্ছে। কিনমোকে খোঁজার জন্য সে সানসেট ফোর্ডের মাস্টারকে বলতে থাকছেন দ্রুত তোমার ইনসেক্ট রিলিজ করো। এটা শুনে কেউ দ্রুত তার ইনসেক্ট রিলিজ করে দেয়। আকাশ তো ইনসেক্ট কভার করে নিয়েছে। তখনই একটা ইনসেক্ট কিনমোর ক্যারেজের কাছে পৌঁছে যায়, সামান করে না। এটা দেখে কিনমো তার একই শর্ট অ্যাটাকের মাধ্যমে তার কাজ ওখানেই ক্লোজ করে দেয়। তখন জাওনান কিনমোর লোকেশন পেয়ে যায়। জাওনান বলে থাকেন বাচ্চা আজকে তুই যতই পালাস না কেন আমাদের জাল থেকে আজকে তুই বাঁচতে পারবি না। হুলিংকে বলে যে দ্রুত স্পিড বাড়াক। হুলিং তার লেজ গোল গোল ঘুরিয়ে নেসের ভিতরে আগুন বুস্ট করতে থাকে। এক ফলকে কিনমো জাওনান থেকে অনেক দূরে পৌঁছে যায়। তখন
তখনই কিনমোর সামনে একটা রেড কালারের আলো দেখতে পাই। এখানকার অরিয়ার বলে থাকে যে অ্যানকামে স্নোফল হওয়ার কারণে অনেক, আর এর জন্য দায়ী তোমার হেভেনলি ডেমন সেক, এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে। কিনমো দেখছে তো অনেক বেশি পাওয়ারফুল, যে কারণে কিনমো সমস্ত কন্ট্রোল ড্রাগন কিলিং কে দিয়ে দেয়। অন্যদিকে কিনমো তার অপোনেন্টকে মারার জন্য সামনের দিকে চলে আসে। সে বলতে থাকে যে পুরো কন্টিনেন্ট জেনে গেছে তুমি হেভেনলি ডেমন সেক্টর লিডার, পারাক তোমাকে তো অনেকজন মারতে চাই, যতই আগে যাবা ততই তোমার বিপদ বাড়বে, তোমাকে মারার জন্য তো সামনে অনেকেও অপেক্ষা করে আছে। তার এইসব কথা শোনার জন্য প্রশ্ন কিনমো তার হেভেনলি আই অ্যাক্টিভেট করে দেয়, যেটা করতে ওই অরিয়ার কিনমো ক্লিয়ারলি দেখতে পাই। সে বলতে থাকছেন কিনমো তুমি ডেমন থেকে কম নয়, আমার মাস্টার বলেছে আজকে তোমাকে একটা ডেমন সেলিয়ার করতে হবে, কি আংলি সিক্রেট ডিসাইফার লানেও তোমাকে পালিশ করব, তার জন্য তুমি প্রস্তুত হয়ে যায়। এটা বলে লানেও তার সমস্ত ফায়ার ফিনিক্স পার্ট কিনমোর দিকে রিলিজ করে দেয়। অন্যদিকে কিনমো তো প্রস্তুত, ফাইলিং শট মুভ অ্যাক্টিভেট করে দেয়। কিনমো তো ওখানে অনেকগুলো ফ্লাইং শট সমান করে নেয়, সেটা থেকে অনেক বড় একটা টর্নেডো সৃষ্টি হয়ে যায়। ওদিকে লানেও ফিনিক্স পার্ট তো কিনমোর দিকে আসতে থাকে, সেগুলো তলোয়ার কন্টাকে আসতে ওখানে জ্বলে ছাই হয়ে যায়। এমনকি কিনমো সোড ওরা লানেওর উপরও অ্যাটাক করে দেয়। সোড ওরার কন্টাকে আসতে লানেও তো ইরিজ হয়ে যায়। কিনমো তার চ্যাপ্টার ক্লোজ করে তার ফ্লাইং ক্যারেজের উপরে চলে আসে, কিন্তু কিনমো জানে তার জন্য আরো অনেকে অপেক্ষা করে আছে। এটা ভাবতে কিনমোর সামনে একটা মঙ্ক অ্যাপিয়ার হয়। সে এসে বলতে চায় যে নান্দা সেক্টর শেষ করার জন্য হেভেন্স তোমাদের উপর খেপে গেছে, এখন হেভেনলি ডেমন সেক্টর লিডার তো এর সাজা পাবে। আমার নাম বাংশি, গ্রেট হিরো এনশিয়েন্ট টেম্পল থেকে বিলং করি, আমি তোমাকে এনলাইটেনমেন্টের নলেজ দিতে এসেছি। বলার সাথে সাথে বাংশি তার গ্রেট বুদ্ধা পাউন্ড টেকনিক অ্যাক্টিভেট করে দেয়, যেটা কিনা কিনমোর ক্যারেজে যেই হিট করে। মোর ক্যারেজ তো তার সামনে মশার চেয়েও ছোট। মোর ক্যারেজ ওই পাম অ্যাটাক পুশ করতে থাকে, যেটা করতে কিনমোদেরকে তো জানের মায়া পড়ে যায়। ওই পাম অ্যাটাক কিনমোদেরকে তো একটা মাউন্টেনের উপর হিট করবে। কিনমো তো বুঝে গেছে এর টেকনিক তো লানিও সে অনেক বেশি ভয়ঙ্কর। পাম অ্যাটাক তো কিনমোদেরকে পাহাড়ে হিট করার জন্য ফোর্স করতে থাকে। ঠিক তখনই ওখান থেকে আমরা কিছু ফায়ার এনার্জি রিলিজ হতে দেখতে পাই। এখানে কিনমো 5 ইলুমেরি স্টারলট ফর্ম অ্যাক্টিভেট করে দিয়েছে। অ্যাক্টিভেট হতে কিনমোর অরাও তো চেঞ্জ হয়ে যায়। এটা অ্যাক্টিভেট করে ওই আংশির উপর কিনমো অ্যাটাক করতে চলে যায়। কিনমো তার উপর ডমিনেন্ট দেখে তার থেকে পিছনে কিলিং তো একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে সেটা কন্ট্রোল করে নেয়। কিনমো তো এখানে খুশি ছিল, কারণ এত পাওয়ারফুল ব্যক্তিকে কিনমো সারপ্রাইজ করে দিয়েছে। তারপরে কিনমো তার ফ্লাইং ক্যারেজের উপর পৌঁছে যায়। কিনমো বলতে থাকে যে ড্রাগন ডেমিং সেক, ফ্যান্সি ফোর্ট, কিয়ানলি সেক এবং গ্রেট হিরো এনশিয়েন্ট টেম্পল এরা সবাই মিলে আমার উপর আক্রমণ করেছে। এমনটা মনে হয় গ্রেট ডাসু রুইন্সে যাওয়া আমার জন্য সহজ হবে না। এই সিনের সাথে আমাদের এ পর্ব এখানে শেষ হয়ে যায়। আগের পর্বগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।